ওয়েলকাম টু আনাদার লেসন। এই লেসনে আমি কথা বলবো ফাইল সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন নিয়ে। প্রথমেই আমি ধারণা দেবো আপনাকে ফাইল ম্যানেজমেন্ট নিয়ে, যে ফাইল ম্যানেজমেন্ট জিনিসটা কি। অনেকে ফাইল ম্যানেজমেন্ট এবং ডেটা ম্যানেজমেন্টের মধ্যে যেটা পার্থক্য আছে সেটা জানে না, যার কারণে দুটোকে গুলিয়ে ফেলে। তবে আমি সেটা নিয়ে একটু কথা বলবো, আর সেই সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটস নিয়ে। অনেক ধরনের যে ফাইল ফরম্যাট, প্রতিটা ফাইলের শেষে যেটা এক্সটেনশন থাকে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার ফাইল এবং ফোল্ডারগুলোকে বিভিন্ন ডিভাইস এবং ড্রাইভের মধ্যে অর্গানাইজ করে রাখতে পারেন। সেই সাথে কথা বলবো কিভাবে আমরা মেটা ডেটাকে কাজে লাগাতে পারি। সেই সাথে ছোট্ট করে আলোচনা থাকবে ডেটা সিঙ্ক্রোনাইজেশন এবং ম্যানেজিং এক্সটার্নাল ডিভাইস নিয়ে। আর সবার শেষে থাকবে বাল্ক অপারেশন। বাল্ক অপারেশন মানে হচ্ছে যে একসাথে অনেকগুলো ফাইলকে রিনেম করা, কিংবা টেক্সট থেকে অনেকগুলো ফোল্ডার একসাথে ক্রিয়েট করে ফেলা, এবং ইত্যাদি ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আলোচনা করব ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে। ফাইল ম্যানেজমেন্ট হচ্ছে সেই ম্যানেজমেন্ট সিস্টেম বা অর্গানাইজেশন সিস্টেম যেখানে আমরা আমাদের পার্সোনাল ফাইল বা সার্ভারের ফাইল বা বিভিন্ন ধরনের ফাইলকে তাদের ক্যাটাগরি অনুযায়ী সুন্দর সুন্দর নাম দিয়ে সুন্দর সুন্দর ফোল্ডারে সংরক্ষণ করি। একটু পরেই আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে আমরা কিভাবে আমাদের ফাইল ম্যানেজমেন্ট করতে পারি। তবে তার আগে আমি কথা বলে নিচ্ছি ফাইলের এক্সটেনশন বা ফাইল ফরম্যাট সম্পর্কে। অলরাইট, প্রথমে আমি দেখাচ্ছি ডকুমেন্টস নিয়ে। তো যত ধরনের ডকুমেন্ট হয় তার ফাইল ট্যাব, একদম কমন ফাইল ট্যাব হচ্ছে ডক্স, পিডিএফ, টিএক্সটি, আরটিএফ, ওডিটি। আচ্ছা, এইটা হচ্ছে একটা কমন, এটা মোটামুটি সব ধরনের অ্যাপ্লিকেশনে ওপেন হয়। এখন মোটামুটি সব ধরনের অ্যাপ্লিকেশনে সব ধরনের ফরম্যাটই সাপোর্ট করে, বাধ্য হয়ে করতে হয়, নাহলে ওই সফটওয়্যারটা কেউ ইউজ করবে না। আমি যদি এমন একটা সফটওয়্যার ইউজ করি ডকুমেন্টের জন্য, ধরুন আমি এক্সএলএস অথবা এক্সএলএসএক্স, এই ফরম্যাট দুটো হচ্ছে এক্সেলের জন্য, মানে স্প্রেডশিটের জন্য। এখন এই স্প্রেডশিটের জন্য আমি এই দুটা যদি আমি এমন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি যেখানে এটা ব্যবহারই করা যায় না, ওপেন করা যায় না বা এডিট করা যায় না, তাহলে তো সেই সফটওয়্যারটা আমি পরবর্তী ইউজ করবো না। আমি মাইক্রোসফট এক্সেলেই চলে যাব। আচ্ছা, তো এইভাবে আপনি এগুলো হচ্ছে ওয়ার্ড ফাইলের জন্য। পিডিএফ আমরা জানি যে নন এডিটেবল, মানে নন এডিটেবল বলতে বোঝাচ্ছি যে আমরা সাধারণত কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই এটাকে ওপেন করতে পারবো। আর এডিটের জন্য আমাদের স্পেশাল কিছু পিডিএফ এডিটর আছে, সেগুলো আমরা ব্যবহার করে এগুলো আমরা এডিট করতে পারি। আচ্ছা, টিএক্সটি তো আমরা দেখিয়েছি। টিএক্সটি খুব কমন এবং ইজি একটা জিনিস, যেটা সব জায়গায় ওপেন হয়। পিডিএফ, টিএক্সটি একদম একদম কি বলবো যে ওপেন এবং খুব কমন একটা ফাইল টাইপ। আচ্ছা, তারপরে রয়েছে পিপিটি। পিপিটি আমরা জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য এই ফাইল ফরম্যাটটার প্রয়োজন হয়। পিপিটি এক্স, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। সিএসভি হচ্ছে ডেটার জন্য, একদম যেটাকে বলা হয় ডাটার জন্য মোটামুটি জাতীয় ফাইল ফরম্যাট, স্পেশালি এক্সেলে। তো এই ফরম্যাটগুলো আমরা ব্যবহার করি সাধারণত ডকুমেন্টের জন্য। আপনি প্রতিনিয়ত এই ফরম্যাটগুলো দেখতে পাবেন আপনি যখন ডকুমেন্ট হ্যান্ডেল করবেন। আর ইমেজের বেলায় আসলে জেপিইজি, জেপিজি, পিএনজি, গিফ, তারপর হচ্ছে গিফ বলে, জিফও বলে, বিএমপি, তারপরে হচ্ছে টিফ, এবং হচ্ছে পিএসডি। এই ফরম্যাটগুলোও হচ্ছে আমরা ইমেজ ভিউ করার জন্য খুবই কমন ফরম্যাট। তবে এখান থেকে পিএনজির একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রিজার্ভ করতে পারে, অর্থাৎ কোনো কিছুর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারে, যেটা জেপিজি পারে না, আবার জেপিইজিও পারে না। অন্যদিকে গিফের আবার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে গিফের যে ইমেজগুলো হয় সেগুলো একটু অ্যানিমেশন হয়, ছোট্ট 3 সেকেন্ড 2 সেকেন্ডের অ্যানিমেশন, যে কোনো কিছু একটা নড়ছে এমন কিছু একটা অ্যানিমেশন দেখতে পাই আমরা ওই ছোটো একটা ফাইলের মধ্যে। আবার বিএমপি জাস্ট রেগুলার ইমেজের মতো, টিফটাও অনেকটা এরকম। আর পিএইচডি কিন্তু ফটোশপের ফাইল, সো পিএইচডিটাও আমরা অনেক জায়গায় ওপেন করতে পারি। আবার হচ্ছে এটাকে বলা হয় মেনলি ফটোশপ ডকুমেন্ট, তো এটা আমরা ফটোশপ দিয়ে ওপেন করি ইমেজ এডিটিংয়ের জন্য। আচ্ছা, এরপর রয়েছে অডিওর জন্য আমরা জানি MP3, ওয়েভ, তারপরে AIFF, AAC, তারপর হচ্ছে WMA, তারপরে FLAC, OGG। এই ফাইলগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে MP3, ওয়েভ, তারপরে ACC এবং OGG, এগুলো এবং WMA। এইগুলো হচ্ছে খুব কমন ফাইল ফরম্যাট, এবং আপনি প্রতিনিয়ত দেখবেন এদের সাথে আপনার দেখা হচ্ছে। আচ্ছা, ভিডিও ফরম্যাটের বেলাও আমরা এগুলো সবাই জানি, একটাও আমাদের কাছে অপরিচিত না, যে MP4, AVI, তারপরে MOV, তারপরে হচ্ছে আপনার WMV, তারপরে MKV, FLV, তারপরে MPEG। এই ফরম্যাটগুলো হচ্ছে ভিডিওর জন্য সবচেয়ে কমন ফরম্যাটগুলোর মধ্যে অন্যতম। আর্কাইভের জন্য আছে জিপ, রার, 7jet, টার, GJet, তারপরে ISO। এই ফর্মগুলো হচ্ছে আর্কাইভের জন্য। আর্কাইভ নিয়ে আমি যখন কথা বলবো ডিটেলস, তখন এগুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর রয়েছে
স্প্রেডশিট নিয়ে অলরেডি ইতিমধ্যে উপরে কথা বলেছি, তারপর এখানে আলাদাভাবে লেখা হয়েছে। স্প্রেডশিটে কী কী আছে, XLS, তারপরে XLSX, CSV, ODS। আচ্ছা, এগুলো কমন ফরম্যাট, এগুলো আপনার প্রতিদিন দেখা হবে এদের সাথে। প্রেজেন্টেশনের জন্য PPT, তারপরে হচ্ছে কি ODP, এগুলো হচ্ছে ওপেন সোর্স জন্য, কারণ যেটা ওপেন ডকুমেন্ট প্রেজেন্টেশন, ওপেন ডকুমেন্ট স্প্রেডশিট, ওপেন ডকুমেন্ট টেক্সট, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে। আচ্ছা, ইবুকের জন্য সবচেয়ে কমন হচ্ছে PDF, EPUB হচ্ছে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইবুকের জন্য, মোবি, তারপরে AZW, তারপরে PDF তো আমরা সবাই জানি। এগুলো হচ্ছে ইবুকের জন্য। তো এই হচ্ছে একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আমি দেখাই, সেটা হচ্ছে কোড বা স্ক্রিপ্টের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, তারপরে হচ্ছে জাভা, এই জিনিসগুলো থাকবে হচ্ছে আপনার কোড বা স্ক্রিপ্টের জন্য। তারপরে আচ্ছা, জাভাস্ক্রিপ্টটা এত বড় থাকে না, .js থাকে। তারপরে হচ্ছে পাইথনেও একটু শর্ট থাকে। আচ্ছা, 3D মডেলের জন্য এই ফরম্যাটগুলো থাকে। আবার ভেক্টর গ্রাফিক্সের জন্য SVG, AI, EPS। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, SVG, AI এবং EPS এর যে ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু সুপার স্কেলেবল। তার মানে আপনি চাইলে যত বড়ই করেন না কেন, এটার কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না। তাই SVG, AI, EPS আপনি যখন কোনো অফিসে আছেন বা কোথাও এমন কিছু নিয়ে কাজ করছেন যেখানে কেউ চাচ্ছে আপনার একটা লোগোর একটা হাই রেজুলেশন ফাইল চাচ্ছে, আপনি PNG দিতে পারেন, ডিপেন্ডস। তবে সবচেয়ে সেফ হচ্ছে SVGটা দেওয়া, অথবা AI দেওয়া, অথবা EPS দেওয়া। তো EPS বা AI দিলেও সে কী করবে, হয়তো বা PNGতে এক্সপোর্ট করতে পারে, অথবা SVGতে এক্সপোর্ট করবে। তো এই 3টা ফাইল ফরম্যাট আপনি সবসময় মনে রাখবেন যে ভেক্টর গ্রাফিক্সের জন্য। তো ভেক্টর গ্রাফিক্স কি, এটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে CAD ড্রয়িং, মানে হচ্ছে আপনার যে AutoCAD অর্থাৎ 3D মডেলিং, এটা দিয়েও করা হয়। তো CAD-এর যতগুলো ড্রয়িং আছে সেগুলো হচ্ছে এরকম। GIS ডেটা, সেটা হচ্ছে এইরকম। তারপর ডেটাবেজের জন্য SQL, MDB, তারপরে ACCDB, এগুলো থাকে। আর ফন্টের জন্য যেটার সাথে আমাদের মানে প্রতিনিয়ত দেখা হবে সেটা হচ্ছে TTF-টাই হচ্ছে উইন্ডোজে আমরা ইনস্টল করি, TTF, OTF। এই যে WOFF, এটা হচ্ছে অনলাইনের জন্য আমরা যখন প্রয়োজন হয় কোনো একটা ফন্ট ইনস্টল করতে, তখন এটার প্রয়োজন হয়। তো মানে খুব বেশি কমন হচ্ছে TTF-টা উইন্ডোজের জন্য, TTF এবং হচ্ছে OTF। সিস্টেম ফাইলের মধ্যে আছে EXE, DLL, sys, INE, তারপর হচ্ছে CFG। এর মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে EXE, DLL, sys এবং INE। আর এর বাইরেও আছে MSI, আমরা দেখেছি লাস্ট লেসনে, এবং আরও অন্যান্য ফরম্যাট রয়েছে। তো এই ছিল আমাদের এই ফাইলগুলো ফরম্যাট নিয়ে যত আলোচনা। তো এগুলো সাধারণত আমার প্রতিনিয়তই দেখা হবে। তবে আপনি যদি প্রোগ্রামার না হন তাহলে কোড স্ক্রিপ্ট নিয়ে আপনার খুব একটা দেখা হবে না। আপনি 3D মডেলিং না করেন, এটার সাথে আপনার দেখা হবে না। তবে আপনি যেই সেক্টরে থাকুন না কেন, ভেক্টরের সাথে আপনার দেখা হবে, ফন্টের সাথে আপনার প্রতিদিন দেখা হবে, আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, এবং সিস্টেম ফাইলের সাথেও দেখা হবে। তো এইগুলো কিন্তু আপনার একদম মাস্ট নো, আপনাকে জানতেই হবে যে আপনার এই ফর্মগুলো কীভাবে কাজ করে বা এগুলোর কাজটা কী। তো আপনি এগুলো মুখস্থ করার দরকার নেই, দেখেই মুখস্থ করে ফেলবেন যে আচ্ছা এটা হচ্ছে ইমেজ ফাইল, এটা হচ্ছে ডকুমেন্ট ফাইল বা ফাইল ফরম্যাট। আমরা কমন ফাইল এক্সটেনশনের আরও কিছু লিস্ট পেয়ে যাব মাইক্রোসফটের এই লিঙ্কটাতে। আপনি শুধু লিখবেন কমন ফাইল নেম এক্সটেনশন ইন উইন্ডোজ, তাহলে দেখবেন পেয়ে যাবেন। এইগুলো কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে খুব কমন। এতক্ষণ যা দেখলাম সেগুলো আছে, তার সাথে কিছু অ্যাড হয়েছে হয়তো বা। এই যে এগুলো যত আছে এগুলো সব মাইক্রোসফটের সাথে কানেক্টেড, সামহাউ উইন্ডোজের সাথে কানেক্টেড। তো আপনি উইন্ডোজের সাথে যখনই কাজ করবেন এগুলো আপনার দেখা হবেই হবে। অলরাইট, এরপর যে আমি কথা বলবো অর্গানাইজিং ফাইলস অ্যান্ড ফোল্ডার্স নিয়ে। আমরা ফাইল এবং ফোল্ডারকে কীভাবে অর্গানাইজ করব, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে কিছু জিনিস আছে যেগুলো জানলে আপনি হয়তো ইন্সপায়ার্ড হতে পারেন যে আচ্ছা এভাবেও তো গুছিয়ে রাখা যায়। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি। এখানে আমি এভাবেই স্ট্রাকচারগুলো করি, তবে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে করতে চান। আপনি এটা ইচ্ছা মতো করতে পারেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো যত গুছিয়ে রাখবেন ততই আপনার জন্য ভালো। মনে রাখতে হবে এটা কিন্তু ডিপেন্ড করছে ইউসেজের উপরে। আপনি যেভাবে ইউজ করেন কম্পিউটার, আমি হয়তো সেভাবে নাও করতে পারি, যার কারণে আমার সাথে আপনারটা নাও মিলতে পারে, আবার অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে। তো আমি এখন যে ফরম্যাটটা দেখাচ্ছি বা স্ট্রাকচারটা দেখাচ্ছি, এটা একটা ট্রির মতো বা হায়ারার্কি বলতে পারেন। তো সেটা থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ এটাও তো হতে পারে। ওকে, সো ধরুন আমরা যে ফাইলগুলো ইউজ করি প্রতিনিয়ত, ফাইল বা ফোল্ডার, সেটাকে আমরা দুইভাবে ভাগ করলাম। একটা হচ্ছে অর্গানাইজ, একটা হচ্ছে টেম্পোরারি। অর্গানাইজটা কি, এটা হচ্ছে আমাদের একদম ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ফাইল,
যেগুলো আমরা ডে টু ডে কাজ করছি, হতে পারে আমাদের পার্সোনাল ফাইল, হতে পারে আমাদের ওয়ার্ক ফাইল ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আমরা সবসময় চাইবো যতটা সম্ভব অর্গানাইজ রাখা। ধরুন ইন্টারনেট থেকে কিছু একটা ডাউনলোড করেছেন এবং সেটা দেখেই আপনার কাজ শেষ, এখন আর কী করবেন? এখন আপনি ডিলিট করে দিবেন বা এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এরকম একটা ব্যাপার। তো এগুলোকে আমরা টেম্পোরারি ফাইল হিসেবে ধরবো। তো টেম্পোরারি ফাইলটা নিয়ে আগে কথা বলে আসি। টেম্পোরারি ফাইলগুলো সাধারণত আমরা ডাউনলোডে রাখি। তো ডাউনলোডের মধ্যে কি হয় যে একদম ডিরেক্ট ডাউনলোড ফোল্ডারে থাকবে কিছু ফাইল, আর বাকি যে জিনিসগুলো আছে আমরা 4টা ফোল্ডার করব এবং সেই 4টা ফোল্ডারের মধ্যে ডাউনলোডের এই জিনিসগুলো রাখবো, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। যেমন ডাউনলোড করা মিউজিকগুলো সবসময় ডাউনলোড করা মিউজিক মানে মিউজিকের মধ্যেই থাকবে। মানে আবার বলছি, ডাউনলোড যে ফোল্ডার তার মধ্যে আরেকটা ফোল্ডার হচ্ছে মিউজিক, তার মধ্যে আপনার ফাইলগুলো রাখতে হবে। ডকুমেন্টের ব্যাপারে সেম, যে যতগুলো আমি ডকুমেন্ট ফরম্যাট দেখালাম সেই ফরম্যাটের ফাইলগুলো আপনি এখানে রাখবেন। ছবির জন্য আপনি বা ইমেজের জন্য, ফটোর জন্য আপনি পিকচার ব্যবহার করবেন, ভিডিওসের জন্য ভিডিও। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টেম্পোরারি। এখন এখানে যদি কখনো ডিলিট হয়ে যায় আপনার মনে খুব একটা কষ্ট আসবে না। আচ্ছা ঠিক আছে, ওগুলো তো খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোর ব্যাপারে এবার দেখাচ্ছি। তো এখানে আমরা যেটা করব, আমরা অর্গানাইজ করতে পারি কিভাবে, আমরা আমাদের ওয়ান ড্রাইভে, গুগল ড্রাইভে এবং যে লোকাল ডিস্কগুলো থাকে, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি দুটো ডিস্ক, এখানে 100টা থাকতে পারে বা আপনার যতগুলো প্রয়োজন হয় ততগুলো ডিস্ক, আপনার পিসিতে যতগুলো ডিস্ক থাকবে ততগুলো ডিস্ক এখানে থাকতে পারে। তো সেখানে আপনি আপনার ফাইলগুলোকে রাখবেন গুছিয়ে। এখন এটা আমি জাস্ট সবগুলোকে একটু সামারাইজ করলাম যে এদের যে কোনো একটা জায়গায় হতে পারে। ওয়ান ড্রাইভে হলেও এই ফরম্যাটে কাজ করবেন, গুগল ড্রাইভে হলেও এরকম, আবার লোকাল ডিস্কে হলেও এরকম, এমনকি পেন ড্রাইভ হলেও আপনি এই স্টাইলেই কাজ করবেন, অর্থাৎ এভাবে গুছিয়ে রাখবেন। এই যেমন ধরুন এনিহোয়ার, এবার আমি এটা এক্সপ্যান্ড করি, এখানেও আপনি 1 2 3 4 5টা এই 5টা ফোল্ডার আপনি ক্রিয়েট করে রাখবেন। এখানে যেটা করবেন, আপনি ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট দেখাচ্ছে, এর মধ্যে কি থাকবে, মিউজিকের মধ্যে মিউজিক, পিকচারের মধ্যে পিকচার এবং ভিডিওর মধ্যে ভিডিও। এখন মিউজিকের মধ্যে এখানে আপনি চাইলে অনেক ধরনের ভাগ করতে পারেন। যদি অ্যালবাম থাকে তাহলে আমরা এখানে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, অ্যালবাম। আচ্ছা, তারপরে আমাদের থাকতে পারে হচ্ছে SFX মানে হচ্ছে সাউন্ড ইফেক্ট, আমাদের থাকতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক এরকমভাবে আপনার প্রয়োজন অনুসারে আপনি এই ফোল্ডারগুলো ক্রিয়েট করবেন। আবার এদের মধ্যেও বিভিন্ন ফোল্ডার হতে পারে, যেমন অ্যালবামের মধ্যে আরেকটা ফোল্ডার হতে পারে, সেটা হচ্ছে অ্যালবামের নাম দিয়ে, অ্যালবাম A, অ্যালবাম B, তার মধ্যে আপনি ডিরেক্ট অ্যালবামের মিউজিক ফাইলগুলো রাখতে পারবেন। আচ্ছা, এবং পিকচারওয়ালাও সেম, আপনি এগুলো সাল বা কারো নাম দিয়ে বা কোনো একটা ঠিকানা দিয়ে, কোনো একটা লোকেশন দিয়ে আপনি ইচ্ছা মতো করে ফোল্ডার ক্রিয়েট করে আপনি এগুলো রাখবেন। আবার বলছি, এটা কিন্তু অর্গানাইজ ওয়েতে করছি আমরা, মানে ওয়ান ড্রাইভে হোক, গুগল ড্রাইভে হোক কিংবা লোকাল ডিস্কে হোক, যেখানেই হোক আপনি এভাবেই ফাইলগুলো জমিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে দেখুন ডকুমেন্টের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ এটা একটু বলার দরকার আছে। সো আমি এটাকে এক্সপ্যান্ড করছি। ডকুমেন্টসে সবসময় রাখবেন আপনি দুটো ফোল্ডার, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ওয়ার্ক। তো পার্সোনালটাতে যাই, পার্সোনালি আপনি মি নামের মানে আপনার নিজের যত কিছু আছে সেগুলো হচ্ছে এই ফোল্ডারে, আর হচ্ছে ফ্যামিলির ফোল্ডার। আমরা যেটা করি, ফ্যামিলির কোনো কিছু রাখি না, এটা একটা পরবর্তীতে ঝামেলা হতে পারে। যে অনেক সময় হয় কি, যে আব্বুর বা আম্মুর আমাদের কি প্রয়োজন হয়, যে ন্যাশনাল আইডি কার্ডটার প্রয়োজন হয়, হঠাৎ করে আমি কোথায় পাবো যদি আমি নিজের কাছে নাই রাখি। তো যদি আমরা ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভে রেখে থাকি তাহলে অবশ্যই এভাবে রাখবো যে ডকুমেন্ট, তার আন্ডারে আমরা একটা ফোল্ডার করব পার্সোনাল, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে ফ্যামিলি। এবার মির মধ্যে কী কী থাকতে পারে, মির মধ্যে আমরা রাখতে পারি, আমি একটা কনসেপ্ট দিচ্ছি আপনাকে, আপনি আপনার মতো করবেন। এই যেমন ধরুন ফাইন্যান্সিয়াল, তারপর হচ্ছে হেলথ, ক্রেডেনশিয়াল আপনি পাসওয়ার্ড বা এই টাইপের গোপনীয় জিনিসপত্র আপনি এখানে রাখবেন। সার্টিফিকেট, আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো স্ক্যান করে রাখতে পারেন। এডুকেশনে আপনি আপনার অ্যাডমিট কার্ড বা ইত্যাদি ইত্যাদি এডুকেশন রিলেটেড যে ফাইলগুলো আছে, বই আছে, সেখানে আপনি রাখতে পারেন। এখানেও আপনি অনেক ফোল্ডার করে রাখতে পারেন। তারপরে দেখুন ফাইন্যান্সিয়াল রয়েছে। ফাইন্যান্সিয়ালের মধ্যে আপনি যেটা করলেন, ধরুন আপনি ট্যাক্স মেনটেন করেন, তাহলে হলো কি, বা অন্য কোনো বিষয় থাকতে পারে আপনার, সেগুলো আপনি এভাবে সাল দিয়ে 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 গুছিয়ে গুছিয়ে, ধরুন সালের মধ্যে আপনি আবার মাস দিতে পারেন যদি প্রয়োজন হয়, সেভাবে করে আপনি গুছিয়ে রাখতে পারেন। আবার ফ্যামিলির যখন আসলো তখন আবার বাবা মা ভাই বোন তাদের নামে আলাদা আলাদা ফোল্ডার করে তাদের ফাইলগুলো রাখবেন। এখন তাদের মধ্যেও আবার তাদের ঠিক এই রকম ফাইলও থাকতে পারে, অর্থাৎ আপনার জন্য যে তার জন্য তা। একটা কমন করলে যেটা হবে, আপনার সব সময় বুঝতে পারবেন যে আপনার কোন ফাইলটা কোথায় গুছিয়ে রাখা আছে, আপনার মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর অন্যদিকে ওয়ার্কে যেটা করতে পারেন, আপনি যে কোম্পানির জন্য কাজ করছেন বা যে ক্লায়েন্টের জন্য কাজ করছেন সেগুলোকে আলাদা করে রাখতে পারেন। যেমন এই প্রজেক্ট এ অথবা ক্লায়েন্ট এ, প্রজেক্ট বি অথবা ক্লায়েন্ট বি,
প্রজেক্ট সি অথবা ক্লায়েন্ট সি, আপনি যে কোনো একটা নাম দিবেন। আমি অথবা দিয়েছি, ধরুন আপনি ক্লায়েন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি প্রজেক্ট ফেলে দেন, আপনি শুধু এ রাখেন। আবার যদি শুধু প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি ক্লায়েন্ট ফেলে দেন, বি রাখেন, যে কোনো একটা। আচ্ছা, এবার ধরুন এর মধ্যে কি থাকতে পারে, এর মধ্যে আমরা ঠিক সিমিলারলি এইরকমভাবে যে ডাউনলোড, ডকুমেন্টস, মিউজিক, পিকচার ইত্যাদি ইত্যাদি ফাইল আমরা রেখে দিতে পারি। আর ডকুমেন্টের মধ্যে আমরা রাখতে পারি রিপোর্ট, প্রেজেন্টেশন, মিটিংস, ইনভয়েস। আমরা ইনভয়েস রাখতে পারি, রিপোর্ট রাখতে পারি, প্রেজেন্টেশন রাখতে পারি, তারপরে মিটিং রিলেটেড যত নোট আছে সেগুলো রাখতে পারি। এছাড়াও আপনি আপনার মতো করে আপনার ক্লায়েন্ট বা প্রজেক্টের যে ফাইলগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন এই ডকুমেন্টের মধ্যে। এখানেও আপনার কনফিডেন্সিয়াল জিনিস থাকতে পারে এই যে ক্লায়েন্টের সাথে, আবার এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল বিষয় থাকতে পারে, ক্রেডেনশিয়াল থাকতে পারে, তাদের সার্টিফিকেটও থাকতে পারে। তো এই ছিল মূলত আমার অর্গানাইজেশন, ফাইল অর্গানাইজেশনের একটা ছোট্ট ধারণা দেওয়া আপনাকে। আমরা অবশ্যই ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ এইগুলোতে কীভাবে ফাইলগুলোকে স্ট্রাকচার করে রাখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি একটু দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু অলরেডি জেনে এসেছি কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় যখন আমরা ফাইল এক্সপ্লোরারের লেসন নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে কিন্তু দেখিয়েছি কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়, ফোল্ডারের মধ্যে ফোল্ডার, ঠিক একই রকমভাবে এই ফোল্ডারের মধ্যে সেই ফোল্ডার, তার মধ্যে আবার 1, 2, 3, 4, 5 এই 5টা ফোল্ডার, আবার এদের ইন্ডিভিজুয়ালি এই ফোল্ডারগুলো। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এই স্ট্রাকচারটা কীভাবে কাজ করে। তো এটা মুখস্থ করার কিছু নেই, আপনি জাস্ট একটা আইডিয়া পেলেন। আমি শুধু আপনাকে এর জন্যই দেখাচ্ছি যে আপনি যতটা পারেন গুছিয়ে রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি হয়তো এভাবে করবেনই না, আপনি তো ডিফারেন্টভাবে করবেন, তবে করবেন। এমনটা যেন না হয় যে আপনি কি করলেন, ডকুমেন্ট নামে একটা ফোল্ডার করে সব ডকুমেন্ট একসাথে রাখলেন, এতে করে আপনার খুব প্রবলেম হবে খুঁজে পেতে। ধরুন ডকুমেন্ট নামের এখানে আর এত কিছুই নাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এইটার নাম দিলাম আমরা ডকুমেন্টস। আচ্ছা, এখানে আপনি করলেন কি, সব কিছু একবার যা কিছু আছে সব ধরনের ফাইল, বাবা মা আপনার, তারপর ক্লায়েন্টের কাজ সব এক জায়গায় রেখে দিলেন, তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না সহজে, খুব কষ্ট হয়ে যাবে। তো আমরা এটা এভাবে না করে সবসময় এরকম একটা গুছিয়ে রাখবো, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্যটা আপনার দেখানোর জন্য। টেম্পোরারি তো দেখালাম, টেম্পোরারিকেও আপনি কিন্তু গুছিয়ে রাখতে পারেন। তাতে করে যেটা হবে, কম্পিউটারের ফাইল ম্যানেজারের সব কিছু দেখতে ভালো লাগবে যে না সব কিছু গোছানো আছে। তবে একটা জিনিস বলবো, কখনোই এখানে সেখানে ফাইল রাখবেন না, স্পেশালি ডেস্কটপে কোনো ফাইল রাখবেন না। এটা একটা কমন একটা বদভ্যাস মানুষের মধ্যে, যে তারা ডেস্কটপের মধ্যে ফাইল রাখে। অনেকে ডেস্কটপ দেখলে মনে হয় কি যে এই ডেস্কটপে কোনো ফাইল এক্সপ্লোরার বলে কিছু নাই, খুব উইয়ার্ড লাগে, মনে হচ্ছে যে এটা অর্গানাইজ করার কোনো রাস্তা নেই, এমন লাগে। তো কখনোই এটা করবেন না। আপনি যদি কাউকে দেখেন যে সে ডেস্কটপে ফাইল রাখছে, তাহলে বুঝে নেবেন এই ব্যক্তির ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট বা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কোনো আইডিয়া নাই, বা সে খুব একটা অগোছালো ব্যক্তি। এবং যারা খুব গুছিয়ে রাখে তাদের ডেস্কটপে একটা ফাইলও আপনি দেখতে পাবেন না, ডেস্কটপে থাকবে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের শর্টকাট। তবে হ্যাঁ, কখনো হতে পারে কোনো নির্দিষ্ট একটা কাজের জন্য ডেস্কটপে আপনি রেখেছেন, বাট সেটা টেম্পোরারি ফাইল হতে হবে। টেম্পোরারি ফাইল মানে আপনি দেখেছেন, কাজ শেষ, ডিলিট, এরকম ফাইল। আদারওয়াইজ সব কিছু আপনি গুছিয়ে রাখবেন বিভিন্ন ফোল্ডারের মধ্যে। আচ্ছা, কখনো এমনও হতে পারে যে আপনার প্রজেক্ট এর 2টা ফোল্ডার রয়েছে একদম একই রকম দেখতে। ধরুন প্রজেক্ট এ আমি কপি করে এখানে রাখলাম, ফর এক্সাম্পল এখানে রেখেছি। তো কোনো কারণে এমন হতে পারে যে আপনি ব্যাকআপ করে এখানে রেখে দিয়েছেন। হ্যাঁ, সো ধরুন, আচ্ছা ডাউনলোডে না, আমি আরেকটু প্র্যাকটিক্যাল করি ব্যাপারটা। আমি ধরুন এই যে ডকুমেন্টসের মধ্যে একটা ফোল্ডার করলাম, সেটার নাম দিলাম ব্যাকআপ। ওকে, সো এই যে ব্যাকআপ নামের যে ফোল্ডারটা করেছি, হতে পারে আপনি ক্লায়েন্ট এর সব কাজ ব্যাকআপ করতে চান, এখানেও রাখেন আবার এখানেও রাখেন। তাহলে আমি কপি করি, এখানে ফেলি। আচ্ছা, এখন এমনও হতে পারে যে ধরুন এই যে প্রেজেন্টেশনের মধ্যে আমি কিছু ফাইল ক্রিয়েট করি, এ, বি এবং সি, আবার এখানেও রাখলাম আমি কোথায়, প্রেজেন্টেশনের মধ্যে এ বি সি। ওকে, সো এই হচ্ছে আমার এ বি সি, এটাও রাখলাম আমি একটু মার্ক করি। এই যে এগুলো হচ্ছে আমার ফাইল, ধরে নিচ্ছি এগুলো আমার ফাইল, এই যে এগুলো আমার ফাইল, এবং দুটো একই ফাইল, কেমন? সো আমরা যদি চাই কখন এভাবে ব্যাকআপের মতো করে সবগুলোকে ব্যাকআপ রাখবো, মানে এখানে এই ফোল্ডার মধ্যে যা কিছু আছে সব কিছু ব্যাকআপ থাকবে। তো ধরেন এই যে প্রত্যেকটা ফোল্ডারে এরকম এবিসির মতো অনেক ডাটা আছে। তো আপনি করলেন কি, ধরুন 3 তারিখে এই ফোল্ডারটা লাস্ট আপনি আপডেট করেছেন, ওকে, এবং 3 তারিখেই আপনি করলেন কি, এই ব্যাকআপ নামের ফোল্ডার ক্রিয়েট করে এখানে আপনি ক্লায়েন্ট এ নামের যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছেন, তার মধ্যে আবার এই সব কিছু রাখছেন। এই যে ক্লায়েন্ট এর মধ্যে আপনি সব কিছু রাখছেন। এখন তার মানে কি দাঁড়ালো, অন্তত 3 তারিখ ওই সময় পর্যন্ত এই ফোল্ডারে যা কিছু আছে এই ফোল্ডারেও তাই আছে।
এখন ধরুন আবার 4 তারিখে এসে এখানে নতুন একটা ফোল্ডার অ্যাড হয়েছে ডি। ফোল্ডার হতে পারে, ফাইল হতে পারে, কিংবা সি, ধরুন একটা প্রেজেন্টেশন, সি এর মধ্যেই একটা চেঞ্জ আছে। চেঞ্জ কীরকম? ধরুন সি এর মধ্যে আছে, আপনি আগে ছিল 6টা স্লাইড ছিল, এখন আপনি 8টা স্লাইড করেছেন। তার মানে সি এর মধ্যে কোনো না কোনো চেঞ্জ আছে, তার মানে সেটা তার মধ্যে চেঞ্জ আছে, আপনি শিওর। কিন্তু আপনাকে কি করতে হবে, যদি আপনি এক্স্যাক্ট রেপ্লিকেট করতে চান যে আমার এখানে যা থাকবে সেখানে তাই থাকবে, তাহলে কিন্তু এই সিনিয়রিতে এটা হলো না, মানে অন্তত 4 তারিখ হলো না। তার মানে যেটা করতে হবে, 4 তারিখে আপনাকে এটাকে এইখানে থেকে ধরে কপি করে আবার এইখানে নিয়ে আসতে হবে। তো এভাবে একটা একটা করে কপি করে করে এনে এখানে এটা ম্যানেজ করা খুব হেক্টিক একটা কাজ, যার কারণে আমরা ডেটা সিঙ্ক্রোনাইজেশনের যে টেকনিক বা সফটওয়্যার সেগুলো ইউজ করে থাকে। তো আমি এটা নিয়ে খুব বেশি ডিটেলসে বলবো না, যা দেখানোর আমি দেখিয়ে ফেলেছি, আপনি শুধু কনসেপ্টটা মাথায় রাখেন। এটা নিয়ে আমি একদম ডিটেলস অন্য কোনো একটা ভিডিও বানাবো, হয়তো সেটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকতে পারে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো কিভাবে আমরা ডাটা মিররিং করব, মিররিং মানে হচ্ছে ওখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, এবং সিঙ্ক্রোনাইজেশন থাকবে সবসময়। তো এটার জন্য বেশ কয়েকটা টেকনিক আছে। তো আমি ওপেন সোর্স এবং 100% ফ্রি যে সফটওয়্যার, তেমন একটা সফটওয়্যার আমি আপনাকে দেখাচ্ছি। অলরাইট, তো এই সফটওয়্যার নামটা হচ্ছে ফ্রি ফাইল সিঙ্ক। তো ফ্রি ফাইল সিঙ্কের কাজটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে ডেস্কটপে কোনো একজন ভদ্রলোক ওয়ার্ক নামে একটা ফোল্ডার করেছে, তার মধ্যে এই ফাইলগুলো আছে। আবার তার ব্যাকআপ নামের আবার একটা ফোল্ডার আছে, সেখানেও আবার এই একই ফোল্ডার আছে। তো হয়তো উনি যেটা করে কি, যে ব্যাকআপের যেমন যে ফোল্ডারটা আছে সেখানে সব কিছু সিঙ্ক করে, মানে যে 3 তারিখে আবার 4 তারিখে। তো এগুলো, আমার কথা হচ্ছে যে এগুলো আমাদেরকে প্রতিদিন যদি করতে হয়, যদি ভুলে যাই তাহলে তো ব্যাকআপে থাকলো না। তো আমরা এগুলোকে চাইলে টাইম দিয়ে স্কেজুল করে দিতে পারি যে ভাই তুমি এই সময় অটোমেটিকলি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবা। তো এটা করার জন্য যেটা করতে পারি, প্রথমে যদি ম্যানুয়াল করি আমাকে কম্পেয়ার করতে হবে যে আচ্ছা দেখি তো এর মধ্যে আর এর মধ্যে চেঞ্জ কতটুকু। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিচের এই জায়গাগুলোতে কোনো চেঞ্জ নেই। তার মানে হচ্ছে এইখানে দেখুন, খেয়াল করে দেখুন, ফাইল সাইজ এবং এই যে ফাইল সাইজ এগুলো একদম সমান। আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এই যে ফাইল সাইজ এবং এই ফাইল সাইজ সমান, এখানে সব কিছু সমান। এখন যেটা সমান না সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, এইখানটাতে, এই যে এইখানটাতে। এখানে আবার দেখতে পাচ্ছি কোনোটা প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন দেওয়া মানে হচ্ছে কি যে এখানে কোনো কিছু চেঞ্জ এসেছে। দেখুন, আগের যে ফাইলটা ছিল মাত্র 208 মেবি কিলোবাইট হবে সাইজ, হ্যাঁ কিলোবাইট। অন্যদিকে চেঞ্জ করা ফাইলটার সাইজ হচ্ছে 2 এমবির উপরে। তার মানে কি, এটাকে আমাকে একেবারে চেঞ্জ করে ফেলতে হবে, একদম নতুন করে এখানে যা আছে সেই ফাইলগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। তো এই আপডেটেড ফাইলটা এখানে রাখতে হলে আমার এই যে বাটনটা আছে, এই বাটনের সাহায্য নিতে হবে একটা একটা করে, অথবা সিঙ্ক্রোনাইজে ক্লিক করলেও এটা সিঙ্ক হয়ে যাবে। আবার অন্যদিকে খেয়াল করে দেখুন, এখানে একটা ফাইল আছে আর্কাইভ নামের, এই ফাইলটা আবার এখানে নেই। তার মানে কি করতে হবে, এখানে একটা যুক্ত করতে হবে। আবার পিএনজি যেটা আছে ইমেজের, এই ফাইলটাও আবার এখানে আছে, এখানে নেই, তাই আমাকে যুক্ত করতে হবে। আর এখানে একটা ফাইল ছিল, যেই ফাইলটা আমি ব্যাকআপে আছে, মানে তার মানে এখানেও আগে ছিল, এখন আর এখানে নেই। তাহলে আমি এখানে এটা দেখতে পাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে ডিলিট করে দিতে হবে, কারণ আমি তো এখানে আপডেট করে রেখেছি, বুঝে শুনেই ডিলিট করেছি। আর যদি মনে হয় যে না আমি ভুল করেছি, সেক্ষেত্রে আমাকে এই ফাইলটাকে আবার এইখানে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে মেইনলি সিঙ্ক্রোনাইজেশনের কনসেপ্টটা। এবং এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয়, কম্পেয়ার করতে হয়, সিঙ্ক করতে হয়, কীভাবে এটা স্কেজুল করে ব্যবহার করতে হয়, সব কিছু নিয়ে আমি অন্য একটা লেসন তৈরি করব, যেটা আমরা আমাদের স্কিলোগ্রামের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। অলরাইট, তো আপাতত এটা এতটুকু, আমি জাস্ট আপনার কনসেপ্টটা দিয়ে দিয়েছি। এটা যদি আপনার লাগে কেবল তখন, বাট আপনি জেনে রাখেন এমন কিছু পৃথিবীতে এক্সিস্ট করে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, তো এটা আমরা যে শুধুমাত্র আমাদের ইন্টারনাল যে ডিস্কগুলো রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি তাই না, আমরা এটাকে এমনভাবে ভাবতে পারি, ধরুন আমরা আমাদের একটা পেন ড্রাইভের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফাইল রাখি। এখন আমি যে কাজটা করছি আমার কম্পিউটারের মধ্যে, আর আমার পেন ড্রাইভ তো জানে না এখানে কী কী চেঞ্জ হয়েছে। তার মানে আমার এই পেন ড্রাইভের সাথে বা এক্সটার্নাল যে হার্ড ডিস্ক থাকে, সেই হার্ড ডিস্কের সাথে এটার সিঙ্ক করাতে হলে আমার এই ধরনের কিছু একটা লাগবে। এইটা যে শুধু আমার এই যে ফ্রি ফাইল সিঙ্ক এর মাধ্যমে করা যায় তাই কিন্তু না, আমরা কিন্তু এই একই কাজ করতে পারবো এই যে DIR সিঙ্ক প্রোর মাধ্যমে। এটাও কিন্তু ওপেন সোর্স এবং 100% ফ্রি। দেখুন এই যে এটাও খুব সুন্দরভাবে কাজ করে, একই রকমভাবে কাজ করে অলমোস্ট। এই যে দেখুন একই রকমভাবে কাজ করছে। এগুলো সব 100% ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হবে না। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সাইবার ডাক, খুব মজার একটা নাম। এই সাইবার ডাকটাও কিন্তু একই রকমভাবে কাজ করে। এগুলোর কনসেপ্ট একদম সিমিলার। এবং সাইবার ডাকে অনেক ধরনের
ফিচার রয়েছে, গুগল ড্রাইভের সাথেও আপনি চাইলে সিঙ্ক করতে পারবেন, লোকাল ডিস্কের ইত্যাদি ইত্যাদি। তো আমরা এগুলো নিয়ে হয়তো বা কোনো একটা লেসন তৈরি করব, সেখানে আমরা জানার চেষ্টা করব এগুলো কিভাবে কাজ করে। অলরাইট, এই পর্যায়ে আমি কথা বলবো বাল্ক অপারেশন নিয়ে। তো ধরুন এই যে এ বি সি ডি ছিল, আমরা এদের নাম পরিবর্তন করে ধরুন রাখতে চাচ্ছি, এই প্রথমটার নাম রাখতে চাচ্ছি এক্স, পরেরটা রাখতে চাচ্ছি ধরুন ওয়াই, এভাবে ইত্যাদি ইত্যাদি, মানে আমরা যেভাবে কিছু একটা জিনিস করে নিলাম। এখন কথা হচ্ছে ধরুন আমার এই ফোল্ডারের মধ্যে অনেক ফাইল আছে, এত ফাইল একসাথে রিনেম করাটা খুব ঝামেলার ব্যাপার, রাইট? তো কি করতে হবে, যদি এমন কিছু থাকতো যে এটাকে চিনিয়ে দিতাম এবং আমি নতুন ফাইলের নাম কী হবে সেটা চিনিয়ে দিতাম, ও রিনেম করে নিত। এটাই আমরা করব এখন বাল্ক অপারেশনের মাধ্যমে, যেটার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, সেটার নাম হচ্ছে অ্যাডভান্স রিনেমার। তো চলুন দেখি কিভাবে সেই অ্যাপ্লিকেশনটা কাজ করে। অ্যাডভান্স রিনেমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমি গুগলে চলে যাব এবং লিখব অ্যাডভান্স রিনেমার। সেখান থেকে এই যে চলে এসেছে প্রথম যে ওয়েবসাইটটা, এটাই, এবং এটাও কিন্তু ফ্রি একটা সফটওয়্যার। ওকে, সো আমরা এখন এটা ইউজ করা শিখবো, ডাউনলোড করব। এখানে কিন্তু ছিল, আমি দেখাই একটু, এখানে কিন্তু পোর্টেবল থাকার কথা। ইয়েস, এই যে পোর্টেবল রয়েছে, তো আমরা এবার পোর্টেবলটাই ডাউনলোড করি। ওকে ফাইন, দেখুন এদের কিন্তু আবার প্রিমিয়াম ভার্সনও রয়েছে। প্রিমিয়াম বলতে হচ্ছে পার্সোনাল ইউজের জন্য যদি আপনি করতে চান, চাইলে একটা লাইসেন্স দিলে, কিনলে যেটা হবে যে প্রজেক্টটা একটু হেল্প হয়, ওরা আরও ভালো ভালো কাজ করতে পারে, এই আর কি। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, এবার আমরা ওপেন করি। এই যে আমাদের একটা জিপ ফাইলে ছিল, সো এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করব। আমরা চলে যাই আমাদের একটা ফোল্ডারে, ধরুন আচ্ছা এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। এরপর এই সবগুলোকে সিলেক্ট করব এবং এখানে টেনে ছেড়ে দিব, হয়ে গেল। সো এই হলো আমার এক্সট্রাকশন। এখন এই হচ্ছে আমাদের অ্যাডভান্স রিনেমার যেই সফটওয়্যারটা রয়েছে তার .exe ফাইল, মানে মেইন ফাইলটা। আমি একটু বড় করে দেখাই, এই যে দেখুন। সো এই ফাইলটা আমরা এবার ওপেন করব। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশই চাই। এই দেখুন, এটা নতুন ভার্সনে রয়েছে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস। আমরা একটু দেখি কি কি আছে। রিনেম করতে পারবো আমরা একসাথে, মুভ করতে পারবো একসাথে, আমরা কপিও করতে পারবো একসাথে, মানে এটা হচ্ছে বাল্ক একটা অপারেশনের সুযোগ করে দিবে আপনাকে। আচ্ছা, তো এবার দেখাই যে এটা কাজটা করে কিভাবে। তো আমরা যেটা করব, আমরা রিনেমে ক্লিক করব। তো রিনেমে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে কি কি জিনিস রিনেম করতে হবে। তো তার আগে দেখুন এখানে কয়েকটা প্রিসেট মেথড আছে। সো আমরা একটা প্লাস বাটন ক্লিক করলাম, এরপরে আমরা কয়েকভাবে কাজটা করতে পারবো। তো আমরা যেটা করব, এখান থেকে লিস্টে ক্লিক করব, এই যে লিস্ট। এখন এইখানে যে লিস্টটা দিব সেই অনুযায়ী কিছু জিনিসের নাম চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ধরুন আমরা এখানে এলাম, এখানে আসার পর আচ্ছা এখানে কিছু ফন্টের নাম আমি একসাথে চেঞ্জ করি। ধরুন এক্সি ফর্মা, হ্যাঁ এখানে অনেকগুলো ফন্ট আছে, এটাই আমি একটু কপি করে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ধরুন এই জায়গাটাতে আমাদের অপারেশন হবে এই ফোল্ডারে। ওকে, তো এই ফোল্ডারের এই যে জিনিসগুলো আছে, এর আগের যেই নামটা রয়েছে এই নামটুকু কেটে আমি শুধু ফন্টের নামটুকু রাখতে চাচ্ছি। তো এইগুলো একসাথে যদি আমি করতে পারি খুব ভালো হয়, আর না হলে প্রত্যেকটাকে যে রিনেম করে একটা একটা করে আমাকে রিমুভ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি দেখি এটা কীভাবে করা যায়। তো আমি যেটা করব, এই যে লিঙ্কটা রয়েছে, মানে লিঙ্ক বলতে এই যে অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেসটা কপি করলাম, এখানে চলে আসলাম। এখান থেকে আমাকে আগে চিনিয়ে দিতে হবে যে ভাই আমার এটা কোথায় আছে, আমি কোত্থেকে কোথায় করতে যাচ্ছি। তো এর জন্য আমাকে যে ফোল্ডার নামে যে জায়গাটা আছে এই ফোল্ডারে চিনিয়ে দিতে হবে আমি এই ফোল্ডারে অপারেশন চালাচ্ছি। আমি আবার দেখাচ্ছি, ফাইল হলে এগুলো, ফোল্ডার হলে এগুলো। ফোল্ডার করি স্কিলোগ্রাম, এখান থেকে অপসের মধ্যে সব আছে, আমরা ওকে দিলাম। দেখুন সব চলে এসেছে, এখানে একটু বড় করি, সব চলে এসেছে। এবার আমার কাজ হচ্ছে যে নিউ ফাইল নেম যেখানে থাকবে আমাদের নতুন নামটা। তো আমাদের নতুন নামটা কেমন হবে, তো আমাদের নতুন নামটা হবে, ধরুন এখানে কটা আছে, টোটাল আছে 20টা আইটেম আছে এখানে, কেমন? আচ্ছা 20টা আইটেমে আমরা যেটা করব, আচ্ছা এই মেথডটা একটু রিমুভ করে দিই, প্লাস দিচ্ছি আর রিমুভে ক্লিক করছি বা রিমুভ প্যাটার্নে ক্লিক করছি। করার পর প্যাটার্নটা হচ্ছে এই যে লিখে দিচ্ছি আমি ক্যাস্টেল অফ এই, দেখুন স্পেস দিলাম। দেখুন আমার কিন্তু যদি এমন হয় যে রিমুভ করতে হবে, আমি শুধু ওই রিমুভ প্যাটার্নটা দিয়ে দিব, যে আমার রিমুভের প্যাটার্ন হচ্ছে এরকম, যে এইরকম কিছু পেলেই তুমি রিমুভ করে দিবে নাম থেকে। এখন আমি যদি স্টার্ট ব্যাচ দেই, দেখুন কি হয়, স্টার্ট, দেখুন হয়ে গেছে, কোনো প্রবলেম নেই এখানে। এবার আমরা এখানে গেলে দেখতে পারবো, দেখুন সবগুলো রিনেম হয়ে গিয়েছে, কেমন? এইখানে কি আছে, 20টা আইটেম আছে, রাইট? তো ধরুন
আমি এই 20টা আইটেমকে একটু ডিফারেন্ট ওয়েতে রিনেম করি। আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, তারপর এখান থেকে একটু কেটে দিব। এরপরে আমি এই যে এখানে ক্লিক করলে যেটা হবে, সবগুলো টেক্সট আকারে আমার সামনে দেখাবে। আমি কপি করলাম। এবার আমি যেটা করবো, একটা প্যাটার্ন ক্রিয়েট করব এক্সেলের মাধ্যমে। সো এখানে আমি সবগুলো পেস্ট করলাম। দেখুন এখানে কিন্তু আবার একটা হয়েছে। তো সাবধানে থাকতে হবে যে এই যে আপনার যেই ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে সেগুলোকে রিমুভ করতে হবে। তো আমি আগে সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে স্পেশাল থেকে ব্ল্যাঙ্ক ওকে দিয়ে এরপর ডিলিট করে দিচ্ছি রো। এখন সব একসাথে চলে এসেছে, রাইট? এখন আমি এদের একটু বড় করব, এই যে বড় করলাম। এবার যেটা করব, এর প্রত্যেকটার আগে আমরা কিলোগ্রামের নামটা অ্যাড করে দিব। তো আমি লিখি কিলোগ্রাম ফন্ট, ধরুন কিলোগ্রাম ফন্ট নামে আমি লিখলাম। ওকে, এবার লিখে সবগুলোর সাথে আমি দিয়ে দিলাম এবং এই দুটোকে জুড়ে দিব। কিভাবে জুড়ে দিব এটা আমাদের এক্সেল যখন আমরা করব তখন এগুলো নিয়ে আলোচনা হবে, বাট কুইক অপারেশনের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কি করতে চাই আমি। তো ধরুন আমি কনকাটিনেট করব দুইটাকে, মানে দুইটাকে যুক্ত করব। এটা করব, এরপর একটা স্পেস থাকবে, তো আমি স্পেস দিচ্ছি। আপনি এটা না বুঝলেও চলবে, এখন জাস্ট দেখে রাখেন যে কি করতে পারেন আপনি। ওকে, এই যে পর্যন্ত হয়ে গেল। এখন এই নামটা আমি কপি করলাম, এখান থেকে চলে আসি, আমরা অ্যাডভান্স রিনেমে চলে যাই। আচ্ছা, এই যে মেথডটা আমরা রিম করে দিই। আমরা আবার নতুন করে যেটা করব, রিনেম করার জন্য সেই ফোল্ডারটাকে সিলেক্ট করব, মানে অপস। ওকে, দেখুন সিলেক্ট করেছি। নিউ নেমের জায়গায় এই নামটাই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি একে কিছু দিচ্ছেন। তো আমি প্লাসে গিয়ে আমি বললাম যে ভাই আমি একটা লিস্ট দিচ্ছি, সেই লিস্ট দিয়ে তুমি এগুলোকে রিনেম করে দাও। ওকে, লিস্টটা দিচ্ছে লিস্ট। এইবার আমি যেটা করব, এই যে পেস্ট করলাম এবং আমার 21 না, আমার 20 পর্যন্ত, মানে এখানে যেটা স্পেস আছে সেটা আমি রিমুভ করে দিলাম। ওকে, এখন দেখুন এইখানে যে প্যাটার্ন দিয়েছি সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখানে দেখাচ্ছে এবং এটা কত ফাস্ট হয় সেটা দেখানোর জন্য আমি একটু পাশাপাশি রেখে অপারেশনটা রান করব। এই যে ব্যাচটা স্টার্ট করবো এখন। এই দেখুন এই যে 3 2 1 অ্যাকশন, সবগুলো রিনেম হয়ে গেছে। এটাই হচ্ছে একসাথে অনেকগুলোকে রিনেম করা বা তার থেকে কোনো একটা অংশ ফেলে দিয়ে কাজ করা। এবং একটা জিনিস খেয়াল করুন, আমি যে ডট ওটিএফটা রেখেছিলাম সেগুলো সহই কিন্তু রিনেম হয়েছে। তো আপনাকে এইটার উপরে খেয়াল রাখতে হবে যে এক্সটেনশনটা যেন এখানে না আসে। ওকে, সো আপনি যেভাবেই দিবেন ও সেভাবেই আপনাকে রিনেম করে দিবে। এছাড়াও রিনেম মেথডে কিন্তু অনেক মেথড রয়েছে, আমি আপনাকে দেখিয়েছি। কোনো কিছু মুভ বা রিমুভ প্যাটার্ন, তারপর নাম্বার একটা ধরনের আছে, আপনি নতুনভাবে অন্য নাম্বার দিতে যাচ্ছেন, সেগুলো সব কিছু করা সম্ভব এর মাধ্যমে। তো এগুলো আপনি একটু এক্সপ্লোর করবেন নিজের মতো করে। বেসিকটা আশা করি আপনি পেয়ে গিয়েছেন। এবার আমরা দেখব কিভাবে একসাথে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে হয় শুধুমাত্র টেক্সট থেকে। এখন তো আমরা জাস্ট ফাইলগুলো রিনেম করলাম, বাট এখন দেখব টেক্সট থেকে কিভাবে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে হয়, মানে টেক্সট টু ফোল্ডার। তো এটার জন্য আমরা টেক্সট টু ফোল্ডার নামে যে সফটওয়্যারটা আছে, ছোট্ট একটা অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করব। লিখি টেক্সট টু ফোল্ডার। আচ্ছা, এই যে চলে এসেছে টেক্সট টু ফোল্ডার, প্রথম লিঙ্কটাই। ওকে, আমরা ডাউনলোড করছি। ছোট্ট একেবারে পোর্টেবল। আমরা আচ্ছা ধরুন এখানেই রাখছি, এই যে এখানে হয়ে গেল। এখন আমরা ধরুন এই জায়গাটাতেই এই যে নামে যে ক্রিয়েট করেছিলাম এইগুলোর নামে ধরুন ফোল্ডার হবে, সবগুলো যেহেতু ইউনিক আছে। আচ্ছা ধরুন এগুলো না এই নামে ফোল্ডার হবে। কপি করলাম নামটা। এবার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। দেখুন বলছে ভাই টেক্সট ফাইল দাও অথবা ম্যানুয়াল করো। তো আমি যদি আমার যদি থাকে ম্যানুয়াল করা, মানে কোথাও কপি করা থাকে, আমি পেস্ট করে দিব। অথবা আমি চাইলে একটা নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারি। তো ধরুন এই টেক্সট ফাইলের নাম দিলাম ফোল্ডার্স এবং তার মধ্যে এই নতুন ফোল্ডার নামগুলো দিয়ে দিলাম। এবার এটাকে সেভ করলাম। ওকে, এবার আমি যেটা করতে পারি এইভাবে ম্যানুয়ালি করতে পারি অথবা টেক্সট ফাইল দিয়ে করতে পারি। টেক্সট ফাইলে যদি করতে হয় কি করতে হবে, এই ফাইলটাকে ব্রাউজ করে চিনিয়ে দিতে হবে। তো আমি ব্রাউজ করছি, এই যে ফোল্ডার নামের দেখুন কোথায় ছিল, এখানে ছিল, তার মধ্যে এখানে নিউ অপসের মধ্যে ছিল ফোল্ডার নামের টিএক্সটি ফাইল, সেটা সিলেক্ট করে দিলাম। ব্যাস হয়ে গেল। এবং রুট ফোল্ডার যেটা আছে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আমরা রুট ফোল্ডারটা চিনিয়ে দিলাম কোথায় এগুলো ক্রিয়েট করব। তো আমি ওই একই জায়গায় দিচ্ছি। সো এটা এক্সপ্যান্ড করছি, চিনিয়ে দিচ্ছি। আমরা নিউ অপসের মধ্যে যাব। ফাইন, এই যে নিউ অপস। ওকে, এই যে রুট ফোল্ডার চিনিয়ে দিয়েছে, মানে ডেস্টিনেশন ফোল্ডার বললে আরও বেশি ভালো হতো। এনিওয়ে, সো এই ফোল্ডারের মধ্যে এই নামের লিস্ট তৈরি হয়ে যাবে, মানে এই ডট টিএক্সটির মধ্যে যতগুলো লিস্ট আছে, খুব সিম্পল লিস্ট, কোনো কিছু নাই, জাস্ট নাম লিখবেন। ক্রিয়েট ফোল্ডার, ম্যাজিক,
দেখুন সবগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি আপনার মতো করে চাইলে দিতে পারবেন। সো ফাইল ম্যানেজমেন্টের জন্য আপনার এটা খুব কাজে দিবে। এই যে ধরুন একটা ফোল্ডারে ঢুকেছেন, আপনি ডকুমেন্টস, তারপর হচ্ছে মিউজিক, তারপরে হচ্ছে ভিডিওস, তারপর হচ্ছে ধরুন ফটোস। ধরুন এখানে এসে আপনি যেটা করছেন একসাথে ধরে ক্রিয়েট করতে যাচ্ছেন এই একই জায়গাতে। তো আপনি জাস্ট ক্রিয়েট ফোল্ডার, এই যে নিচের দিকে খেয়াল করিনি, এই নিচের দিকে চলে এসেছে। এই যে দেখুন, রিফ্রেশ দিলে অবশ্য একটু এলোমেলো হয়ে যাবে। এই যে যে যার মধ্যে ঢুকে গেছে, যে ভিডিওটা সবার শেষে এইভাবে করে চলে এসেছে। তো এভাবেই আপনি টেক্সট থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আর আগে তো দেখালামই যে কিভাবে আপনি একসাথে অনেকগুলো জিনিসই একসাথে রিনেম করতে পারেন পছন্দ মতো। সেখানে কিন্তু বিভিন্ন রিনেম মেথড আছে, আপনি সেগুলো ট্রাই করে দেখবেন। অলরাইট, এই ছিল আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমি আপনাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কিপ প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।